সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র আইনজীবী, রাজনৈতিক বিশ্লেষক এবং সমসাময়িক বিষয় নিয়ে তিনি প্রায়ই বলে থাকেন এবং এই মুহূর্তে বেশ আলোচনার ট্রেন্ডে আছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, আপনাকে স্বাগত জানাই। জি, আপনাকে শুভেচ্ছা। আপনার চ্যানেলের দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে আলোচনা করে থাকি, ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি অতিথির মুখ থেকে। রাজ্জাকি ভাই, আজকে আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে। আপনি নিশ্চয়ই চোখে পড়েছে একটি জাতীয় দৈনিক মানবজমিনের একটি লেখা আছে, সেখানে অপিনিয়নের মতো একটি লেখা এসেছে, শুধু কি পতিত শক্তি নির্বাচন বানচাল করতে চায়। এটি আসলে গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আশঙ্কা প্রকাশ করেছেন যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে চায়, এরকম একটি আশঙ্কা প্রকাশ করেছেন। তো মতিউর রহমান চৌধুরী তিনি লিখেছেন, শুধুই কি পতিত শক্তি নির্বাচন বানচাল করতে চায়। এটি একটি। আরেকটি খবর রয়েছে, আগস্টের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা আসতে পারে। আর আরেকটি সংবাদ আছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে বেশ আলোচিত। আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে অন্যতম স্টেক হোল্ডার যারা ফ্রন্ট ফাইটার বলা হয়, সেই ছাত্ররা একটি রাজনৈতিক দল করেছে এনসিপি। সেই এনসিপি সহ সকল রাজনৈতিক দলেরই জুলাই ঘোষণাপত্র নিয়ে এক ধরনের ডিমান্ড ছিল শুরু থেকেই। এখনো পর্যন্ত সেটি ঘোষণা আসেনি। আজ জুলাই সনদের খসড়া দেয়া হবে দলগুলোকে, ঐক্যমত্য কমিশন এই খসড়া দলগুলোকে দেবেন। এছাড়াও আরও বেশ কিছু খবর রয়েছে। আমরা দেখেছি যে এনসিপির যে ছাত্র সংগঠন, তাদের বেশ কয়েকজন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছে এবং বিএনপি সহ জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি আসলে কাঙ্ক্ষিত ছিল সেটি নিয়ে এক ধরনের সন্দেহ সংশয় প্রকাশ করেছেন। এসব বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি, শুধুই কি পতিত শক্তি নির্বাচন বানচাল করতে চায় এবং মাননীয় প্রধান উপদেষ্টার যে নির্বাচন বানচালের আশঙ্কা। যদিও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তারা প্রস্তুত রয়েছেন, যে কোনো সময় সরকার চাইলেই নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন। ধন্যবাদ আপনাকে। আপনি অনেক বিষয় আনছেন, এটা বলা কঠিন, 1.5 ঘন্টা লাগবে বলতে। যাই হোক, প্রথম আপনি যদি এটা আসেন যে নির্বাচনটা, আমরা একটু শেষে আসি। আপনি যে কথাগুলো বলছেন যে জুলাই সনদটা নিয়ে এত বিরোধ কেন? এই দেশের সাধারণ লোক জুলাই সনদ বা জুলাই চার্টারটা বোঝে কিনা আমার সন্দেহ। আর যারা বোঝে, যারা বিরোধিতা করতেছে, এক জায়গায় আসতেছে না, তারা বোঝে যে এটার মানে কি। আপনি না বুঝলে তো বিরোধিতাও করতে পারবেন না, পক্ষেও থাকতে পারবেন না। বলা হইতেছে কোনো বড় দল, বড় স্টেক হোল্ডার বলছে যে আমরা তো 3 মাস আগে বলে দিচ্ছি জুলাই সনদের কথা। কি বলছে সেটা? সে বলছে সেটা আর্কাইভে থাকবে। জুলাই সনদ, এই যে ঘটনাটা ঘটছে, সেটা একটা প্রজ্ঞাপন আকারে থাকতে পারে। ইভেন ক্ষমতা এসে পার্লামেন্টে যারা আসবে তারা সংশোধনী আকারে রাখবে, যেমন 5ম সংশোধনী হয়েছিল ইনডেমনিটি অধ্যাদেশ, যে এই ঘটনাগুলার বিচার করা যাবে না, একটা অধ্যাদেশ হিসাবে আসছিল। কিন্তু পরবর্তীকালে কি হয়েছে, সংসদ সেটা কি করছে, ওই সংশোধনী বাতিল করে দিয়ে তারপরে বিচার করছে। আপনি জুলাই সনদ যদি ওইভাবে ঢুকান, কোনো সংশোধনীর মাধ্যমে একটা প্রজ্ঞাপন করে যে এইটা নিয়ে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এবার যে কোনো সময় উত্থাপন করা যাইতে পারে। তখন যদি কারো বয়স 70 হয়ে যায় আজকে আন্দোলনকারীর, তার মৃত্যুদণ্ড হইতে পারে, যেহেতু আমরা বিচারগুলো দেখছি অতীতে। ইনফ্যাক্ট জুলাই সনদ মানে কি? জুলাই সনদ আমি মানে দেশবাসীকে বুঝাইতে চাচ্ছি, আমি যতটুকু বুঝি সেটা। জুলাই চার্টারটা হইল এই যে আপনি জুলাই অভ্যুত্থানটা কেন হইল, এই ঘটনাটা কেন হইল, এই ঘটনা 16 বছরের যে অত্যাচার অবিচার, সেটা কি? 16 বছরের মধ্যে আয়নাঘর, 16 বছরের মধ্যে গুম, খুন, বিচারবিরোধী হত্যা, এই দেশের সার্বভৌমত্ব নষ্ট করছে। 57 জন সেনা অফিসার মারছে। একটা স্বাধীন দেশের 57 জন সেনা অফিসার মারার পর সেই দেশের সার্বভৌমত্ব থাকে না, সেই সার্বভৌমত্ব বিনষ্টকারী সরকার। এবং এর পরিপ্রেক্ষিতে তারপরে এইটাকে হজম করার পর বেপরোয়া যে একটা স্বৈরাচার সরকার, বেপরোয়া, সে শাপলা চত্বরে লোক মারছে, কোনো প্রতিবাদ হয় নাই। কারণ সেনা অফিসার 57টা মারা যাওয়ার পর যখন সেনা
সেনাবাহিনীরা চুপচাপ বসে রয়েছে, তখন এই দেশে আপনার যা মন চায় তাই করতে পারবেন। তাই শাপলা চত্বরে হত্যা করছেন, গুম খুন, এই সব ইতিহাস আসবে। আইসে তারপর জুলাই চার্টার মানে হলো একটা নতুন সংবিধান, এটা সোজা বাংলা। যখন নতুন সংবিধান হবে ওই সংবিধানে দেশ চলবে। এই কারণে সময় ছল চাতুরি চালাকি করা, মানে যারা এটার বিরোধিতা করে যে এইটা হবে না, এটার মানে হচ্ছে পরিষ্কার তারা আওয়ামী লীগের দোসর। আপনি যদি 71 সালে রাজাকার বলেন, আবার 2024-এও কিছু রাজাকার তাইলে তৈরি হয়েছে। কারণ এতগুলো 18 কোটি লোকেরা যখন মুক্তি দিছে, আপনার সন্তান যখন অনিশ্চিত বাসার থেকে বের হয়ে গেলে ফেরবে কিনা, 57 জন সেনা অফিসার, আমি বারবার রিপিট করতেছি, আপনার 57 জন সেনা অফিসারকে আমার দেশের কারোর সাথে কোনো যুদ্ধ ছিল? প্রতিবেশীর আছে বা কারোর সাথে 57 জন অফিসার মারা গেছে। এইগুলা জুলাই চার্টার করা মানে পরিষ্কার একটা নতুন সংবিধান। এটা যারা করতে চায় না তারা কিন্তু ওই স্বৈরাচার সরকারের দোসর হিসাবে কাজ করতেছে। 1 2 তারা স্বৈরাচার যে শক্তিতে চলতো সেই জায়গাটায় ঢুকতে চাইতেছে। একবার যদি ঢুকতে পারে তাহলে বলবে যে ওই স্বৈরাচার সরকার যা যা করছে তাইলে আমাদেরকে সেখানে ব্যবহার করেন, আমরা দরকার হলে করবো। তা না হইলে আপনি এত মা বোন মারা গেছে, আপনার আজকে যার সবচেয়ে বড় স্টেক হোল্ডার রাজনীতি যারা, তাদের নাকি 422 জন লোক মারা গেছে। তারপর আপনার জুলাই চার্টার আপত্তি কি? আমি আবারও বলছি, জুলাই চার্টার মানে নতুন সংবিধান, যে কারণে এটা অপোজ করতেছে। 1 2 নম্বর হলো এটার বিরোধিতা যারা করে তারা আওয়ামী লীগের রক্ষা করতেছে, পরিষ্কার তারা আওয়ামী লীগের রক্ষা করতেছে। রাজ্জাকি ভাই, আমার একটি প্রশ্ন সেটি হচ্ছে যে তাহলে এই রাজনৈতিক দলগুলো তো জুলাই গণ অভ্যুত্থানে একেবারে আন্দোলন করেছে, তাদের অনেক লোক মারা গেছে, এটি নতুন সংবিধান হতে যাবে কেন? জুলাই চার্টার তো আলাদা জিনিস। ওই চার্টার মানেই আপনি অ্যাড করবেন, আপনি বুঝেন না এই জিনিসটা, যে এটাকে বৈধতা দেওয়া, যে কি পরিপ্রেক্ষিতে এটা হইছে এবং তার আলোকে এই সংবিধান রচিত হইল। কিন্তু আপনি বলছেন যে এই চার্টার হয়ে গেলে, চার্টার না হলে এই যারা গণ অভ্যুত্থান, চার্টার না হলে তো ওইভাবে ঢুকান আপনি, ওটা তো যে কোনো সময় এটাকে বাতিল করা যাবে। কিন্তু আপনার চার্টার হলে কি আর বাতিল করা যাবে? না, আপনি তো ওইভাবে আনেন, আর বাতিল করতে পারবেন না। কখনোই বলাই হবে এরকম যে এই পরিস্থিতির কারণে নতুন সংবিধান, এই আজকের এই সংবিধান রচিত করা হইল, মানে একেবারে নতুন সংবিধান। সেক্ষেত্রে তো নতুন একটি সরকার দরকার। না এই নতুন এই সংবিধান মানে এই না যে পুরনো সংবিধানে কিছু থাকবে না। আপনি সংবিধান সংশোধন হয় কেমনে? এইটা শুধু যোগ হবে, যোগ হওয়ার পর সংবিধানের বহু ধারা দেখা যাবে 70, 90, 80% এখানে সন্নিবেশিত হবে। আচ্ছা, আপনি কি আসমান দিয়ে বানাবেন? আপনি এই জিনিসটা অ্যাড হইতে হবে যে কি 71 সালে আমরা যে ভূখণ্ডটা পাইছি, তারপরে এই পরিস্থিতির কারণে আজকে আমাদেরকে এই সংবিধানের এটা সংযোজন করা হলো এবং এই সংবিধানের এই কারণে সংবিধানের সংশোধনী আনা হইল। আপনি ধারাবাহিকভাবে সংবিধানের সংশোধনী আনতে তো একটি পার্লামেন্ট দরকার, পার্লামেন্ট তো নেই। আপনি সংবিধান রচনা করে যাবেন তো এইটাই চার্টার। যখন এইভাবে লিখবেন, স্বাক্ষর করবে, তখন এইখান থেকে আপনার চেঞ্জ করতে পারবেন না। কিন্তু আর আপনি যখন প্রজ্ঞাপন করে এখন এই সমস্ত ঘটনার বিচার করা যাবে না, এটাও পার্লামেন্টে ঢুকবে, ওই ইয়েতে ঢুকবে, সংবিধানে ঢুকবে। ঢোকার পর এক সময় আপনার কি বলে এটা বাতিল করা যাবে, সংবিধান কোন সংশোধনী হইলে পার্লামেন্ট অ্যাপ্রুভাল করলো যে এটার বিচার হবে না এটা নিয়ে, কিন্তু আবার 2/3 মেজরিটি যদি কেউ পাইয়ে আসে কখনো, সে তখন এটাকে বাতিল করে দিতে পারে। কিন্তু এই কারণে এই সংবিধান এইভাবে প্রণয়ন করা হইল বললে আপনি ইউ ক্যানট চেঞ্জ ইট। এটা স্বীকৃতি দেওয়া, রাষ্ট্র একসেপ্ট করছে, দেশ একসেপ্ট করছে, এটা টেকনিক্যাল ব্যাপার। সুতরাং এই জন্য জুলাই, আপনার কাছে কি মনে হয়, এবং যারা এটির বিরোধিতা করছে তারা আসলে কেন করছে? না বুঝে করছে, না সুনির্দিষ্টভাবে বুঝা করছে, এবং তারা ওই পতিত সরকারের পক্ষে কাজ করছে যারা এইভাবে না করবে। কিন্তু আন্দোলনের কোনো স্টেক তো ফ্যাসিস্টের মানে সহযোগী বা তাদের রক্ষা করার মানসিকতা রাখার কথা না। তাহলে আপনি আমাকে সিম্পল একটা কথা বলেন, ডিপ্লোমেসির একটা ভাষা আছে কি জানেন? শত্রু আমার বন্ধু। যেমন আপনি আমার শত্রু, আপনার শত্রু মিস্টার এক্স, তাহলে এক্স আমার বন্ধু হবে, কারণ এক্সও আপনার শত্রু, আমিও আপনার শত্রু, তাহলে এই দুইজন বন্ধু। এটা ডিপ্লোমেসির থিওরি। তাই এবার আসেন, জুলাই আন্দোলন যখন হইল, দলমত নির্বিশেষে সব দল দাবি করে তো আমরা আন্দোলন করছি, জুলাইতে ছিলাম। আপনিও বলেন, বড় দলও বলে তার 427 জন লোক মারা গেছে। তাহলে আন্দোলনে আপনি ছিলেন। তা আন্দোলনের বড় ভাই ছিল রাজনীতির, মেজো ভাই ছিল, আর ছোট ভাই যে এখনো দলটা রেজিস্ট্রি হয় নাই, 3 ভাই তো আন্দোলনে ছিল। তাহলে এই 3 ভাইয়ের শত্রুকে আওয়ামী লীগ নাকি? 3 ভাইয়ের শত্রুই তো আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের সময় বড় ভাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। তাহলে সেই আওয়ামী লীগ এনসিপিরে দাবড়ায়, সেই আওয়ামী লীগ জামাতরে দাবড়ায়,
অথচ জামাতের বিচার তারা করে গেছে ক্ষমতায় থেকে। আবার বড় ভাইয়ের সাথে এনসিপি বলতেছে না ভালো কমুক তমুক বলতেছে, জুলাই সনদ নিয়ে গন্ডগোল হইতেছে। আবার বড় ভাইরা সরকার বানাইলো একবার 2001 সালে জামাতকে নিয়ে, এখন তাদেরকে রাজাকার বলে সরাই দেওয়ার চেষ্টা করতেছে। তাইলে তো এদের সাথে তো তাদের ভালো বন্ধুত্ব থাকার কথা, কারণ আওয়ামী লীগের শত্রু এরা আওয়ামী লীগেরও শত্রু নাকি, আর আওয়ামী লীগ আবার বড় ভাইয়ের শত্রু। তাহলে তো এই এনসিপি বলেন মানে বড় ভাই, মেজো ভাই এবং সেজো ভাই, তিনজনের তো মারাত্মক সম্পর্ক থাকার কথা, কারণ তিনজনের কমন শত্রু তো আওয়ামী লীগ, স্বৈরাচার সরকার। পার্থক্য হচ্ছে কেন? আপনি যা কিছু হোক না কেন, এখান থেকে তো আপনি এক জায়গায় নাই কেন? নাই, শত্রু আমার বন্ধু। আমার শত্রু যদি আওয়ামী লীগ হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের শত্রু যারা সব আমার বন্ধু হবে, সেটা তো হচ্ছে না। আর সেটা যদি হয় তাহলে তো জুলাই চার্টারে নিয়ে ঝামেলা হওয়ার কথা না। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে বড় শক্তি, বড় স্টেক যারা, তাদের সাথে আওয়ামী লীগের এক ধরনের সম্পর্ক? আপনি মিলেন না, এখন সক্ষতা না হইলে এটা হবে কেন? আপনার বক্তব্য তো সেটি উঠে আসে, তাই হবে। আপনি আমারে বলেন না আমার শত্রু আপনি, ঠিক আছে, আবার ওর শত্রু আপনি, তাহলে আমরা দুইজন তো বন্ধু হব, আমাদের ভিতরে বিরোধ কেন? এক। দুই, এনসিপি কোনো দলই না বাংলাদেশে, তাহলে সে এত অ্যাটাক হয় কেন? কথার কথা বলছি আমি। আবার এনসিপি চাঁদাবাজি করতেছে, আই হেট লাইক এনিথিং। কোটি টাকা, মানে চাঁদার অঙ্কটা কি? কোটি টাকা। ওই যে 4 জন না কয়জন গ্রেপ্তার হয়েছে, এবং এরা খুঁজে কারে ধরেন জানেন? সাবেক এমপি, সাবেক আমলা, অর্থাৎ বুঝে কোন জায়গায় টাকাটা আছে, এবং কোটি টাকার অঙ্ক চায়। বন্ধ হচ্ছে না কেন? কালকে আপনি ক্ষমতা গেলে সব বন্ধ হয়ে যাবে। আপনার কাছে কি মনে হয় বন্ধ হচ্ছে না কেন? হ্যাঁ, বন্ধ হচ্ছে না কেন আপনার কাছে? বন্ধ হচ্ছে না কেন? কারণ একে অপরকে চাঁদাবাজ বলে। তো আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। এক দল আরেক দলের চাঁদাবাজ বলে, প্রত্যেককে চাঁদাবাজ বলে, এটা সত্য না? মিথ্যা তো না নাকি? তাহলে একে যখন অপরকে চাঁদাবাজ বলে, তাহলে কথা যদি সত্য হয় প্রত্যেকের, তাহলে সবাই চাঁদাবাজ। তাহলে পরিবর্তন কি হলো? পরিবর্তন আপনি লক্ষ্য করে দেখবেন যে যত বেশি চাঁদাবাজ যারা অ্যালাউ করে, তাদের দল তত বেশি বড় হয়। তার মানে কি বড় দলে বেশি চাঁদাবাজ? হিসাব করেন আপনি, মিলান, আমার তো বানায় বলার দরকার নাই। আর জামাত কোন জনসভা করে না, জামাতের কর্মী সম্মেলন, জামাতের জনসভা হয় না। কারণ কি তাদের সাথে জনগণ নেই? কারণ তারা যে ক্রাইটেরিয়া চলে, জনসম্পৃক্ততা তাদের বাড়বে না। কারণ আপনি তো সব অ্যালাউ করতেছেন না। আপনি বড় যে দুইটা দল, একটা পতিত আর একটা যে আছে, তারা তো মহাসমুদ্র। এটা সাপ, ব্যাং, কুচিয়া, বোয়াল মাছ, শিং মাছ সবই থাকে। আর আপনি একটা ভালো পুকুর বানান যে এখানে এই মাছ বাইসে ছাড়ুক, ওই বাসা কয়টা থাকবে, ওই এই কর্মী সম্মেলন। জনসভা আর হবে না। এখন আসেন, আপনি যে জায়গাটায় গেছিলেন, নির্বাচন আওয়ামী লীগ চায় না একজনে বলছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় নির্বাচন আওয়ামী লীগ চায় না। কেন? শুধু কি আওয়ামী লীগ? আবার প্রশ্ন তুলেছেন একটি লেখায় যে শুধু আওয়ামী লীগ কি চায় না, না আরো কেউ আছে? অন্য যারা চায় না, ওরা চাইলেই কিছু আসে, না চাইলে, আমি আগেও বলছি এখনো বলতেছি, রাজনীতিতে এই মুহূর্তে বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই আছে। আর পতিত সরকার কথা বাদই দিলাম, আর যারা আছে ছোট ভাই গো কাতারে, ও তো 100 দল একত্র হলে 500 লোক হয়। কাজে ওরা নির্বাচন যদি না হয়, ওরা চায় নির্বাচন না হোক, হলে ওদের লাভ। আগেও বলে গেছে, এখনো বলছি যে সরকার দাওয়াত দিবে সংস্কারের নামে, বাসাতে সকালে প্রোগ্রাম দেয়, আজকে আমার যমুনায় যাইতে হবে, কি এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম। এই তো নির্বাচন হয়ে গেলে তো সবচেয়ে মেশে কদু, এগুলোর কেউ ডাকবে না। এখন আওয়ামী লীগ নির্বাচন চায় না কেন সেটা বলছি। মানুষের স্বপ্ন থাকে, বলছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, মানে যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণই আশ। দেখবেন বিছনায় বসে মুমূর্ষু রোগী মরে যেতে পারে যে কোনো সময়, তখনও কাগজে সই করে বলে না পোলার এডে দিলাম, মাইয়ার এডে দিলাম, অমুক দিলাম, তমুক দিলাম, দেয় না। আশা আছে, বাঁচবে। তা আওয়ামী লীগেরও তো আশা আছে, ওই পরিবার আবার ফেরত আসবে। আশা থাকতে দোষ কি? তো এখন কোনো কারণে, কিন্তু বর্তমান বাস্তবতা কি আওয়ামী লীগের ফেরত আসবে? সেটা আমি বলছি না আসবে কি আসবে না, আশায় থাকতে আমি আশা করলে আপনার দোষটা কি? আচ্ছা, এখন আওয়ামী লীগ পতিত সরকারের, স্বৈরাচার সরকারের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি? রাইখে গেছে সব তাদের প্রতিনিধি। তো এই মুহূর্তে তাদের প্রতিনিধি বলতে এনসিপি রে ধরতে পারবেন না, কারণ তার আন্দোলনের সক্রিয় সামনে ছিল। আর জামাতেও ধরতে পারেন, কারণ জামাতের সাথে তাদের সম্পর্ক ভালো না, বৈরী ঘোষণা করছে।
এছাড়া মোটামুটি কারোর সাথে তার দ্বিমত মানে পার্থক্য খুব একটা আছে বলে আমার কাছে মনে হয় না। বিএনপির সাথে কি তার সখ্যতা ছিল? সেটা তো বললামই যে আপনি যদি জুলাই সনদে এটা না অ্যাপ্রুভ করেন তাহলে তো বোঝা যাবে আপনি কারে সেফ করতেছেন। বিএনপির তো কম স্যাক্রিফাইস ছিল না, প্রচুর মানুষ গুম হয়েছে, তাদের অনেক নেতারা এখন বছরের পর বছর জেল কেটেছে, হাজার হাজার। সেই কষ্ট আপনি ভুলে গেলে আমি কি করব? না এখন তাহলে কি করে আওয়ামী লীগের সাথে বিএনপির সখ্যতা আগে থেকেই থেকে থাকে? না না, এই যে আপনি কষ্ট মানে এই যে আপনার এই জটিলতা হইতেছে, আপনারা 6 মাস 7 মাস ধরে বইসে এক জায়গায় ঐক্যমত্য হইতে পারতেছেন না কেন? কেন আপনার রাজনীতিতে ঐক্যমত্য? আমি তো বললামই যাদের সাথে তাদের বন্ধুত্ব থাকার কথা তাদের সাথে তাদের শত্রুতা, বৈরিতা। তো এইটা যখন হইতেছে তখন আপনি কি করে আশা করেন? না এই জায়গায় বিএনপি তো বারবার বলছে যে এই প্রফেসর ইউনূস সরকার সব দলের সরকার, সব নাগরিকের সরকার, সব জনগণের সরকার। সো দ্যাট এখানে বিশেষ কোনো মহলকে বা বিশেষ কোনো রাজনৈতিক শক্তিকে যদি সুযোগটি বেশি দেয়া হয় তখন সেটি আসলে ঐক্যমতে পৌঁছানো সম্ভব না। আর গণতন্ত্রে শতভাগ ঐক্যমত হওয়ার সুযোগ একেবারেই নেই। সেটি যেমনি সত্য তেমনি আপনি যদি মনে করেন যে ইউনূস সাহেব এই যে পক্ষপাত, অভিযোগটি সবচেয়ে বড় অভিযোগটি করা হচ্ছে যে কাউকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করবার জন্যই এই ভালো কথা। আপনি কাউকে যদি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে চায় তাহলে তার অধীনে নির্বাচনের তারিখ চাচ্ছেন কেন? তারাই দেন ভাই, বিষয়গুলো পরিষ্কার করতে হবে। আপনি তার অধীনে নির্বাচনের তারিখ চাচ্ছেন, আবার বলতেছেন যে এনসিপির পক্ষপাতিত্ব করতেছে, হ্যাঁ, আবার নির্বাচন পর্যন্ত সে নিরপেক্ষ থাকবে কিনা এই সব প্রশ্ন তাহলে তারাই দেন না কেন? আমি বুঝিই না। আপনি আলাপে বসতেছেন সকালে বিকাল, কয়দিন আগে বলছেন যে 4টা দলরে ডাকছে, বড় দলরে, এর ভিতরে এনসিপি বড় দল হিসাবে সরকার ট্রিট করছে। তো সরকার তো করবি, ছাত্ররা তার নিয়োগকর্তা, সে আমি গেলাম কেন? আমি যাওয়ার মানে তো আমি এটার বড় দল হিসেবে স্বীকৃতি দিলাম। আমি কেন বললাম না যে ও গেলে আমি যাব না? 1 নম্বর। আবার এও বলা হয়েছে যে ভারতে কোনো পরিবেশ এরকম কোনো ব্যাপার হলে সব দলরে ডাকে, তো সব দলরে ডাকে নাই, 4টে দলরে ডাকছে, বাকিদের সাথে পরে বসছে। তো সব দলরে যখন ডাকে নাই তো আমরা গেলাম কেন? সবাইরে ডাকেন নয় বসুম না, সবাইরে ডাকেন নাইলে বসুম না। আপনি যাচ্ছেন, বসতেছেন, সবই করতেছেন, তারিখ চাচ্ছেন, আবার বলতেছেন নিরপেক্ষ না, ওই পক্ষপাতিত্ব করে। স্টেট তারে সরাই দিয়ে আপনি নির্বাচনের জন্য অন্য সরকার আনেন, আমি তো একমত। এখন আসেন যে কথায় ছিলাম, আওয়ামী লীগের লাভ কি নির্বাচন যদি না হয়? সবচেয়ে বড় লাভ আওয়ামী লীগের, কারণ ওই যে তার তো আশা আছে। এখন যদি মনে করেন কালকে নির্বাচন হওয়ার পর সবচেয়ে বড় দলটা যখন ক্ষমতায় চলে যায়, তাতে তো আওয়ামী লীগ আশা ছাড়বে না। তখন আওয়ামী লীগের কি করতে হবে? আবার তাকে সরাইতে হবে, তারপরে নির্বাচন ক্ষমতায় আসতে হবে। তাহলে একটা মাধ্যম বাড়লো, ধাপ একটা বাড়লো। আর যদি কোনো কারণে ইলেকশন বানচাল হয়ে যায়, ইউনূস সাহেব চলে যায়, তাইলে পরে আওয়ামী লীগ ক্ষমতা আসতেছে না। কিন্তু যে তৃতীয় পক্ষের কাছে যাবে সে তো আওয়ামী লীগের লোক। আপনি খুঁজে বাইর করেন আওয়ামী লীগ ছাড়া কে, কার কাছে দিবেন দায়িত্ব? তাইলে তো আমার এই ধাপটা থাকলো না। যিনি আসবেন তৃতীয় ব্যক্তি হিসাবে, ইনি প্রত্যক্ষ নইলে পরোক্ষভাবে আওয়ামী লীগ। কিভাবে? ওই 16 বছরের কেউ না কেউ আসবে, আর্মি চিফরে আনেন, বা সাবেক কোনো সেনাপ্রধানকে আনেন, সাবেক কোনো সচিবরে আনেন, সাবেক কোনো বিচারপতিকে আনেন, সাবেক কোনো বাংলাদেশ ব্যাংকের গভর্নরে আনেন, যাকেই আনেন সে আমার লোক। সে শুধু যদি নতুন পার্টিও করে সেটা তো আওয়ামী লীগের বি টিম হবে। কিন্তু বিএনপি যদি ক্ষমতা এসে যায় তাহলে বিএনপির সাথে তার লড়াই করতে হবে। আমি ঝামেলায় যাব কেন? একটা ধাপ যদি সরানো যায়, সমস্যাটা কি? এটা যদি না বোঝে কেউ, তার দুর্ভাগ্য, তার বদনসিব। কারণ যেই শক্তিটা ইউনূসকে, তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, গ্লোবাল ভিলেজ। এখন ইউনূস সাহেব তো পরিষ্কার মানুষে বলে সে কোনো একটা দেশের প্রতিনিধিত্ব করে, কোনো পশ্চিমা ব্লকের লোক সে। তাহলে এর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সে নিশ্চয়ই পশ্চিমা ব্লকের না, কথাটা পরিষ্কার। এখন পশ্চিমা ব্লকের লোক যদি আইসে আগের সরকারকে সরাইয়া থাকে, তাহলে পরে সে যেই ব্লকের, তারা তো স্থির থাকবে না, এবং অপরাধও না। কারণ গ্লোবাল ভিলেজে আপনি কোনো দেশ রাজনীতির বাইরে না। আপনি মনে করেন দূর থেকে রাশিয়ার ইলেকশন হয় বুঝি খুব কমফোর্টেবল না, সেখানে গ্লোবাল ওখানেও কাজ করে, আমেরিকার নির্বাচনেও কাজ করে, ইংল্যান্ডের নির্বাচনের বেলা তৃতীয় পক্ষ কাজ করে।
আপনি মনে করেন না ভারতের নির্বাচন সব জায়গায় তৃতীয় পক্ষের হাত আছে, ইটস এ গ্লোবাল ভিলেজ, আপনি বাইরে যাইতে পারবেন না। তাহলে কি আমরা এখন আপনি কেন সবাই গ্লোবাল ভিলেজের মধ্যে আমরা এখন একটা জিওপলিটিক্সের শিকার, মানে এখন জিওপলিটিক্সের টার্গেটে পরিণত হয়েছে। শিকার না, এর ভিতরে টার্গেটে পরিণত হয়েছে। আপনি এইভাবে সার্ভাইভ করতে হবে। আচ্ছা, আমি একটু আগে বললাম যে বড় পুকুরে বা নদীতে বোয়াল মাছ থাকে, ছোট মাছও তো থাকে, একটা মাছ আরেকটা মাছের আহার, এটা তো জানেন, তারপর তো তারা বেঁচে আছে। হ্যাঁ, আপনি কি পারবেন একটা ছোট মাছের মধ্যে থাইকে বাঘের বাচ্চার মতো থাকবে, তাকে সেভ করতে হয়। কখনো সে বোয়াল মাছের সাথে আতাত করে, কখনো শোল মাছের সাথে আতাত করে, এই সার্ভাইভ করতে হয়। একান্তই যদি না পারে গিলে খেয়ে ফেলে। এই যেমন শেখ হাসিনা সার্ভাইভ করতে চাইছিল, এই এর সাথে কতক্ষণ ওর সাথে কতক্ষণ, ফাইনালি কি কিকড আউট, মানে আর পারে নাই। এখন ইউনূস সাহেব বসে আছে, যখন পারবে না কিকড আউট। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে তাকে সরানো মানে কি? নির্বাচনের মাধ্যমে সরানো একটা দল ক্ষমতায় আসবে। এখন সেই নির্বাচনী পরিস্থিতি নিয়ে যদি এই জুলাই সনদ বলেন, এই সংস্কার বলেন, এই বিচার বলেন, সবচেয়ে বড় করে আমরা সংবিধানই নাই। আপনি নির্বাচনটাতে করবেন, কালকে তারিখ দিয়ে দিল, কোন সংবিধানের নির্বাচন? কেন সংবিধান নেই? এই সরকারই তো সংবিধানের সরকার, সংবিধানের মধ্য দিয়ে এই সরকার পথ নিয়েছে। এই সরকার সাংবিধানিক সরকার এই না, সেটা আমি বুঝাচ্ছি। এই সরকার কি সরকার? আমাদের সংবিধানে কয়টা সরকার আছে আপনি জানেন তো? একটা হলো পার্লামেন্ট নির্বাচন হওয়ার পর সংসদরা মিললে যে সংসদটা নির্বাচিত সরকার নির্বাচিত, আর একটা হলো তত্ত্বাবধায়ক সরকার। আর ইউনূস সরকারটা কি? অন্তর্বর্তীকালীন সরকার। আগে বলেন, এই নামটা আছে সংবিধানে? না, এটা তো বিশেষ একটি পরিস্থিতিতে আদালতের মাধ্যমে বৈধতা নিয়ে এই সরকার। অন্তর্বর্তীকালীন সরকার তো নাই, না সংবিধানে নাই, কিন্তু বিশেষ পরিস্থিতিতে আদালতের মাধ্যমেই তো বৈধতা পেয়েছে এই সরকার। সংবিধানে আছে কিনা সেটা বলবেন তো আপনি আমারে। সংবিধানে তো এই মুহূর্তে নেই। নাই। অন্তর্বর্তীকালীন সরকার কাকে বলে? যে সরকারটা বের হয়ে গেছে আর নতুন একটা সরকার ঢুকবে, এর মাঝখানে যে ট্রানজিশনাল টাইমে যে, তো এটা কি আছে সংবিধানে? এই মুহূর্তে সংবিধানে নেই, কিন্তু এই মুহূর্তে সংবিধানে নাই তো এটা। এখন কেউ কেউ বলে কি জানেন, উনি তো ওত নিছে সংবিধান সমুন্নত রাখবে, বলছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি বলছে এখানে? আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে অঙ্গীকার করিতেছি যে, শপথ নিতেছি যে, কি হিসাবে? অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধানে নাই। 2, আমি কি করব? সংবিধানকে সমুন্নত রাখবো। কোন সংবিধান? আমার সংবিধান, অলিখিত সংবিধান। যেহেতু আমি নিতেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে, সুতরাং আমি যে সংবিধান সমুন্নত রাখবো কোনটা? সেই অলিখিত সংবিধান। সংবিধান যেটা ছিল ওইটা শেখ হাসিনা নিয়ে পালায় গেছে, কারণ সংবিধান আপনাকে ভেবে যাইতে বলে নাই। ছাত্ররা যেমন অভ্যুত্থান করছে, আপনিও পালায় গেছেন, আপনিও আপনার সংবিধান নিয়ে চলে গেছেন। সংবিধানে পালানোর কোনো সুযোগ নাই। তার মানে কি যে আপনার আলোচনা, এটা হলো ভায়োলেশন অফ কনস্টিটিউশন, রাষ্ট্রদ্রোহী। শেখ হাসিনা রাষ্ট্রদ্রোহী মামলা হবে তার বিরুদ্ধে, হইতে পারে না। সে তো সংবিধানের নিয়ে চলে গেছে বেনিটি ব্যাগে করে। ওই যে 14টা ব্যাগ গেছে, এর ভিতরে সংবিধানও নিয়ে গেছে। কারণ সংবিধান তো আপনি নিয়ে যেতে পারবেন না, আপনাকে বুঝাই দিতে হবে। যখনই আপনি কেউ বুঝাই দিবেন, তার সংবিধান বুঝাই দিলেন, আপনি তো কাউকে বুঝাই দেন নাই। কাজে সংবিধান উনি নিয়ে গেছেন, এই জন্য অলিখিত সংবিধান ইউনূস সাহেব আছেন, এবং তার টোটাল রোলটা এই সংবিধানে কি আছে? ঐক্যমত্যের আলোচনা করবেন। আপনি যে সংবিধানের কথা বলেন, আছে? নির্বাচনের সময় নির্বাচন হবে, ঐক্যমত্যের আলোচনা কি, সংস্কারের আলোচনা কি? কিছুই তো নাই ওইটাই। তা আপনি আলোচনা করতেছেন কি? তার মানে আপনার সংবিধান নাই। তাহলে সরকারের মেয়াদও তো অনন্তকাল। অনন্তকাল সে তো বইলে দিচ্ছে। তারপর তো সে বলছে অল্প সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনে আমি চলে যাবো। ডেটটা তার সে দিছে। বঙ্গবন্ধু দিন ওত নেয়, আপনারা ছিলেন, XYZ ছিল, তারে কি কি কাজ দিছিল বুকে হাত দিয়ে বলেন তো? কেউ বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম, কেউ এসব বলুক যে তাকে এই কাজ বুঝাই দেওয়া হয়েছিল যে আপনি এই কাজগুলা করবেন। রাষ্ট্রটি বুঝিয়ে দেওয়া হয়েছিল, রাষ্ট্র বুঝিয়ে দেওয়া হয়েছে। আবার কয় অনেক উচ্চ শিক্ষিত রাজনীতি করতে করতে এই পিসি পর্যন্ত পাইকে গেছে, রুটিন কাজের বাইরে করতে পারে না। বাজেট দেয় কেমনে এই লোক? সেই বাজেট মানো কেমনে তোমরা? এই দেশে বাজেটটা যে দিল মানলা কেন? রুটিন কাজে তো বাজেট আসার কথা না, টোটাল কাজ করবে। এর মানে এই না যে আমি ইউনূসের পক্ষপাতিত্ব করতে। আপনি রিয়েলিটিতে আসেন, চেঞ্জ করতে হলে সব চেঞ্জ হবে। ইউনূসকে সরান, চেঞ্জ হয়ে যাবে। ইউনূসকে সরাইবেন কেমনে? ধাক্কায় সরাই দিতে হবে। কেন? নির্বাচন। হ্যাঁ, এইটাই তো কথা। সেই নির্বাচন তো বললামই যে নির্বাচন না হলে সবচেয়ে বেশি বেনিফিট এটা আওয়ামী লীগ। নির্বাচন হবে না,
আপনি বলছেন আমি ব্যক্তিগতভাবে আমি আবারও বলছি, এনসিপি আগে শুধু মানে বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, তিনটা বলছি না, এই তিন ভাই মিললে একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার হইতে হবে ঐক্যমত্যে এসে। সেকেন্ড স্টেক হোল্ডার এরকম ক্রাইসিসে বাংলাদেশের সেনাবাহিনী বা তিন বাহিনী, তারা একটা স্টেক হোল্ডার। থার্ড হইল ক্ষমতাসীন সরকার ইউনূস সাহেব। এই তিনটে স্টেক হোল্ডার একটা জায়গায় আসতে হবে, একটা জায়গায় স্থির হইতে হবে। না হইতে পারলে নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99.99% বাংলাদেশে গ্যারান্টি দিলাম, না হওয়ার সম্ভাবনা 99.99%। এই তিনটে স্টেক হোল্ডারে একত্র হইতে হবে। কেন একত্র হতে পারছে না? কেন আপনার আমি কেমনে বলবো? সব বিজ্ঞ লোক। আপনার অবজারভেশন কি? আমার অবজারভেশন হলো যে আমি চাইতেছি জুলাই সনদ, মানে একজন চাইতেছে জুলাই সনদ, আর একজন বলতেছে লেভেল প্লেইং ফিল্ড, না হলে নির্বাচন হবে না, আর একটা বলতেছে নির্বাচন আর সংস্কার আর বিচার হইতে হবে, আর অফিসিয়ালি ইউনূস সাহেবের কাছে সংবিধান নাই, অফিসিয়ালি তার কাছে কোনো সংবিধান নাই, প্লাস ইউনূস সাহেব বলছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন, সেনাপ্রধান বলছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেখতে এবং জানুয়ারিতে আমরা নতুন সরকার দেখতে চাই, আবার ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছে, বহু কিছু। কোনোটার কি শুরু হয়েছে? খালি শুরু হয়েছে কি আমরা এতগুলা সংশোধনী নিয়ে আসছি, এইটা মিলছে। তো এইটা মিললে আপনার যদি বেসিক জায়গাগুলো না মেলে তার লাভ কি? যেমন ধরেন আপনি একটা জিনিস জোড়া লাগাই আসতেছেন, এবার লাগাইতে উপরে লাগাইবেন, তো এই পর্যন্ত আসার পর আপনার কাছে আটা নাই, সুইটে শেষ, এটা মিললো না, আর জোড়া লাগলো, এটা মিললে কি হবে? বিষয় তো এইরকম। তার মানে নির্বাচন হচ্ছে না। বললাম তিনটে স্টেক হোল্ডার একত্র। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন থাকবে? হ্যাঁ, এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে নির্বাচনের তারিখ দিল, এই তারিখ যারা চায় এবং তারিখ যদি দেয়, যে দেশের সংবিধান নাই, কিচ্ছু নাই, তারপর তারিখ যদি দেয়, এরপরে যদি তারিখে এই নির্বাচন যারা মানবে না, আপনি কি মনে করেন এই যে জুলাই আন্দোলন হয়েছে এটা এত সহজে শেষ হয়ে যাবে? আচ্ছা, যদি তারা না মানে, যদি নির্বাচন ফাইনালি না হয়, আমি আবারও বলছি, ইউনূসকে সরাইতে চায় কে? আপনি কি শুধু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চান, তার মাধ্যমে ইউনূসকে সরাইতে চান, নাকি আপনি XYZ এর বুদ্ধি নিয়ে এই জিনিসটা নিয়ে আসছেন? আর সেটা যদি ইউনূস সাহেব বুঝা থাকে যে আমার অপসারণটাই এখানে জরুরি, তাহলে আমি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে আমি কোনো জটিলতায় যাব না, আমি নুরুল হুদা মার্কা নির্বাচন দিতে পারবো না, আমি আউয়াল মার্কা নির্বাচন দিতে পারবো না, রকিবউদ্দিন মার্কা নির্বাচন দিতে পারবো না, তাহলে তো আমি সেই গয়রা হয়ে গেলাম। সুতরাং আমি পরিস্থিতি খারাপ দেখলে আমি সবাই রেখে যদি ইউনূস সাহেব চলে যায়, তাহলে ইউনূস সাহেব চলে যাক, এইটা যে তৃতীয় পক্ষ চাইতেছিল তাদের কাজ শেষ হয়ে গেল। কিন্তু নির্বাচন যারা পাইলেন না, তখন তাদের কি হবে? এরকম কি কোনো সম্ভাবনা আছে নাকি যে তো নির্বাচন না দিয়ে গেলে তাই হবে? নির্বাচন না দিয়ে চলে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? আমি তো বললাম 99.99% সম্ভাবনা আছে, যদি এইভাবে ওই তিনটে স্টেক হোল্ডার একত্র না হয়। ইউনূস সাহেব চলে যাবেন? আপনি লিখে রাখতে পারেন চলে যাবে, তো বলছি উনি চলে যাবেন। আপনি যদি এমন পরিস্থিতি করেন যে যাইতে বাধ্য হয়, সে চলে যাবে। তার ঠেকাটা কি, তার কমিটমেন্টটা কি? পরিস্থিতি কি ওই পথে যে ওনাকে চলে যেতে? আমি এখন পর্যন্ত তাই দেখতেছি, ওনাকে চলে যেতে হবে। হ্যাঁ, উনি যদি ওই নির্বাচন না দিয়ে উনি তো চলে যাবেন, কোনো সন্দেহ নাই। না, রাষ্ট্র তো আর মানবিমানের খেলা না, এটা মানবিমানের ব্যাপার না। তো আপনি যদি করতে না দেন, আমার ঠেকাটা কি? আপনার তো রাজনীতিবিদরা তো মনে করে তাদের বিশাল দায়িত্ব পালন করে, কত কমিটমেন্ট। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিছুটা আভাস দেয়া হয়েছে যে আগামী মাসের আগস্টের প্রথম সপ্তাহে একটা নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা। আমিও তো তারিখ দেন না, আপনি তারিখটা দিলে কি শেষ হয়ে গেল? আপনি কি আপনি বলতে চাচ্ছেন? না, আপনি বাংলাদেশ যতদিন যাবত থাকেন, আপনি ধরেন অগাস্টে যদি নির্বাচনের তারিখ দেয়, নির্বাচন তো ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে হওয়ার কথা, হ্যাঁ, তাহলে এখানে ফিক্সড হবে কোনটা? আমি ধরে নিলাম ফেব্রুয়ারিটাই ফিক্স হলো, আমি ধরে নিলাম। অগাস্ট থেকে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 7 মাস আগে কোনো তো নির্বাচনের তারিখ দিতে দেখছেন বাংলাদেশে? আপনি বলেন দেখছেন কিনা? না, সেটা হয় না। কিন্তু এখন তো আসলে আমি বুঝলাম স্বাভাবিক পরিস্থিতি তো নেই। তা আপনি যখন এইটা বলতেন পরিস্থিতি স্বাভাবিক নেই, তাহলে তারিখ দিলেই নির্বাচন হবে, তাই সেটাই আপনি ভাবেন কেন? আপনি তো বলতেছেন পরিস্থিতি স্বাভাবিক নেই। তার মানে কি এই আগস্টের প্রথম সপ্তাহে যে তারিখ, এটি একটি পরীক্ষা? এটা আপনার ক্রাইসিস ম্যানেজমেন্ট হইতে পারে। যেমন বিমানে হামলা হইলো, বিমান পড়ে গেল, বিমান পড়ে যাওয়ার পর ওই সাইডটা দলে নিয়ে বসে গেল। কারণ আমরা যত কথাই বলি না কেন যে ইউনূস সাহেব ডাকলে কিন্তু সবাই গিয়ে বসে,
বসার পর কিন্তু আবার চলে আসতেছে। তা এখন আপনার ক্রাইসিস, আপনার তারিখ চেয়েছেন, দিয়ে দিলাম তারিখ। এখন তারিখ দেওয়ার পর যদি একজনে কয় যায় আপনি জুলাই সনদ নাই, তারিখ দেন কেন, লাগলো জ্ঞান জান তো লাগুক, আমি কি করবো? তার মানে পার্ট অফ ক্রাইসিস ম্যানেজমেন্ট। এখন উনি ক্রাইসিস ম্যানেজমেন্ট করতেছে, একান্ত যদি না পারে চলে যাবে, আপনি লিখে রাখেন চলে যাবে। তাহলে তারিখ আসলে কিছুই না। হ্যাঁ, তারিখটা কিছু আমার কাছে মনে হয় তারিখটা কিছু না। আপনি এটা কি বলে, আপনি এই যে এটা মানে কোনো তারিখে কি হয় জানেন, তারিখটা যত আগায় আনবেন তত আপনার বিপদ হবে। কেন আমি বলি, ওই যে একটা গল্প বলতে হয়, দাও আছে না, দাও খুব গরম হয়ে গেছে রোদ্রে, তো এক হাবলা ভাই, দুই ভাইয়ের মধ্যে একটা ভাই হাবলা, তা হাবলা ভাই মনে করে দায়ের গায়ে বোধহয় জ্বর আসছে, যেহেতু গরম হয়ে গেছে, পাশের ডাক্তারের কাছে গেছে, তার ডাক্তার পাশে ওই একটা বালতির ভিতরে চুবাই রাখছে এইটারে, যে কতক্ষণ পরে উঠে দেখছে, হ্যাঁ ড্যান্সার জায়গা, মানে জ্বর গেছে গা, অর্থাৎ দাওটা ঠান্ডা হয়ে গেছে। এখন কিছুদিন পর তার মায়ের গায়ে জ্বর আসছে, তো আনার ডাক্তার কাছে জানে পাশের পুকুরে চুবাই রাখছে মারে, কারণ শরীর গরম তো, দাও যেমন চুবাইয়া ঠান্ডা করে যেহেতু জ্বর গেছে, তো মারেও চুবাই রাখছে, চুবাই উঠার পর মাথা গেছে মইরে, জিজ্ঞে কি হয়েছে, গায়ে জ্বর আসছিল চুবাই রাখছিলাম, ডাক্তার কাছে দাও নিয়ে গেছিলাম, তা দাও তো জ্বর আসছিল, সেটা চুবাই রাখছে, দেখলাম যে ঠিক হয়ে গেছে। তা আমাদের অবস্থা এখন হয়েছে এইরকম, আপনি নির্বাচনের তারিখ দেওয়ার মানে হইল আপনি একটা জ্বর তুলে দিতেছেন। কেন? আপনি কি মনে করেন বিষয়টা তো সহজ? বাংলাদেশে 53 বছর বয়সে মধ্যে যখন এরকম ঘটনা ঘটে নাই, আপনি জিনিসটা সহজ ভাবতেছেন কেন? এই 53 বছরের মধ্যে এমন দেখছেন, আবার বলতে হয় যে এখনো তো অর্ধেক আওয়ামী লীগের সরকার, মানে রাষ্ট্রপ্রধান রয়েছে, তার আছে না, খতিব পালাইছে, বাইতুলের খতিব পালাইছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে, বিচারপতিরা পালায় গেছে, এখনো অনেক লোক, আর 626 জন লোককে ক্যান্টনমেন্টে আটক ছিল। এরকম ঘটনা এর আগে কখনো ঘটছে? তো আপনি অ্যাবনর্মাল জিনিসটাকে মাত্র এত সহজে শেষ করে ফেলবেন, আমার মাথায় ধরে না। আপনি মনে করেন যে যেই 57 জন অফিসার মারা গেছে, তাদের আত্মীয় স্বজন গোষ্ঠীজ্ঞাতি ধাউ ধাউ করে তাদের ভিতর জ্বলছে, এই একটা ফলস এলিগেশন দিয়ে আপনি হাজার হাজার বিডিআর কে ভিতরে আটকায় রাখছেন, তাদের দাউ দাউ করে আগুন জ্বলছে। আপনি গত 53 বছরের মধ্যে ইতিহাস শুনছেন যে সাবেক সেনা কর্মকর্তারা মাঠে আসে আন্দোলন নিয়ে? এবার আসছে, তার মানে কি এরা আছে ওই আন্দোলনের পক্ষে আছে, এরা কিন্তু সকল রাজনীতিবিদ না, দে আর ম্যান অফ কমিটমেন্ট। সুতরাং তারা একটা হিসাব নিকাশ করে আসছে। খালি রাজনীতিবিদরাই দূরদর্শী ন, রাজনীতিবিদরা যদি দূরদর্শী হইতো তাহলে তো শেখ হাসিনার এই পরিণতি হয় না। শেখ হাসিনার কাছে তো ক্ষমতা ইউনূস সাহেব চাইয়ে নেয় নাই, সে তো রাজনীতিবিদ, 16 বছর রাজত্ব করছে। কিভাবে তারা বলে ষড়যন্ত্র করে সরাইছে? ষড়যন্ত্র ধরতে পারলি না কেন? তার মানে রাজনীতিবিদ মানে সব জানে, বোকার স্বর্গে বাস করা। জি রাজ্জাকি ভাই, আমরা আসলে শেষ পথে, আপনি আলোচনা শুরু করলে আসলে কখন যে সময় ফুরিয়ে যায় আমরা টের পাই না। তাহলে এমন পরিস্থিতিতে আমাদের আসলে কি করণীয় এখন? করব বাংলাদেশের জনগণ করবেটা কি, কোন পথে যাবে? বাংলাদেশের জনগণ বলতে কিছু রোল নাই জনগণের। জনগণের ভাগ্য নিয়ে যদি কেউ ভাবে, তাকে ভাবতে হবে 100 জন লোকের মধ্যে 30 জন বাদ দিয়ে নিচের 70%। এই নিচের 70% হইল দে আর ফর ক্রিয়েটিং গ্যাদারিং। এদের আর কোনো কাজই নাই, এরা খালি গ্যাদারিং করতে যাবে। পলিটিক্যাল পার্টি ডাকবে, এরা গ্যাদারিং করবে, এদের কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকবে, এদের কোনো কাজই নাই। এরা শুধু এইটুকুর জন্যই ব্যবহৃত হবে। আর যারা ব্যবহার করবে তাদের সন্তান বিদেশে থাকে, আর এই দেশের সন্তানগুলো ডেকে ডেকে নিয়ে যায়, অনাহার অনিদ্রায় রাখে। এদের ভাগ্য নিয়ে চিন্তা কেউ করে না, করবে না। পেটে ভাতে থাকলে আপনার কাজই তো নাই। আপনি আইডেল ঘরে বসে রয়েছেন, 1 প্লেট বিরিয়ানির জন্য মিছিলে যাবেন। আপনি এখনো যান না পুরো বাংলাদেশে, আপনি সারা বাংলাদেশে দেখবেন 60% লোক ঘরে বসা আছে, কাজ নাই তো এদের। এদেরকে যখন আপনি ডাকবেন 200 টাকা পেলে যাবেন। কথার কথা বলছি। এই জন্য জামাতের হয় কর্মী সভা, কর্মী সম্মেলন, কারণ তার কোনো বেকার লোক যায় না তো। সুতরাং তার এখানে যারা কাজের লোক, ওই লোকগুলোই যাবে। তারা তাদের হিসাব নেই। আমি জামাতের সাপোর্ট করি, আমি ব্যক্তিগতভাবে যাদের রাজনীতি পছন্দ করি কি করি না সেটা ভিন্ন কথা। যার জন্য তারা জনসভা করতে পারে না, কর্মী সম্মেলন করে। জনসভা ভিন্ন জিনিস। আর যারা জনসভা করে তারা সবাইকে এটার ভিতরে রাখে। রাখার পর পাওয়ারের কেন্দ্রের সংস্পর্শে যে যত বেশি থাকবে সে তত লাভবান হবে। তার মানে আমাদের সামনে কোনো ভবিষ্যৎ আপনি দেখছেন? আমার কাছে মনে হয় যে আপনি যদি নিজের ভাগ্য নিজে পাল্টাইতে না চান, আর আরেকজনের তৃতীয় পক্ষে তো ঠেকা নাই।
তারপরেও তো আমাদের আশাবাদী, ওই যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, মানে একেবারে নিরাশ অবস্থায়ও আশাবাদী আপনি আশা করতে পারেন, আপনি আশা করতে পারেন, কিন্তু পূর্ণতা পাবেন আপনি না। আমাকে বলেন, আপনি যদি আপনি ওইভাবে চিন্তা করেন, আপনি একটা নিরপেক্ষভাবে চিন্তা করেন, তা আমার একটা টেলিফোনে ওই যে দুবাই না কোথায় যে লোক আটকাইছিল, আমাদের দণ্ড দিছিল, আমার একটা টেলিফোনে তাদেরকে রিলিজ দিয়ে দেয়, ছাইরে দেয় এবং বলে তোমরা এই দেশেও থাকতে পারো, তোমার দেশেও যাইতে পারো। এটাকে কি আপনি, এটা কি বলবেন আপনি? এখন আসেন, এই সরকার ব্যর্থ সরকার, এই সরকারের কথা কেউ শুনে না। সরকার কি ঘোড়ার আন্ডা? সরকার তো একটা 20টা 50টা লোক, তার সাথে যে কাজ করে অর্গানগুলা, সেগুলা কারা? রাষ্ট্রীয় অর্গান। কয় সচিবালয়ের ওয়াল টপকে পোলাপান ঢুকে যায়, এইটার জন্য কি সরকারের বলতে হবে যে সরকার টপকায়? রুটিন কাজ করতে বাধ্য, রুটিন কাজ যেটাকে বলা হয় প্রশাসনের, বাধ্য, ঢুকতে পারবে না। তো পোলাপান যদি ওয়াল টপকে ঢুকতে পারে, তো পোলাপান ওয়াল টপকে ইউনুস সাহেব যে বাসায় থাকে ওখানে ঢুকে না কেন? ওখানে ঢুকে না কেন? ওখানে কি ইউনুস সাহেব বলছে যে আমার ওয়াল টপকে যাতে কেউ না ঢুকে? বাধ্য, পরদিন গর্দান চলে যাবে। সুতরাং আপনার মস্করা করেন, প্রশাসন মস্করা করতেছে সরকারের সাথে। কিভাবে মস্করা করে আমি আপনাকে বুঝাই। আচ্ছা, ফখরুদ্দিন সাহেব ছিল না 111-এ, আর ইউনুস সাহেব হলো 24-এ। হ্যাঁ, এই দুইটা ব্যক্তির সাথে যদি আপনি তুলনা করেন, কারে কোয়ালিফাইড বলবেন? দুইটা লোক তো কেউই পলিটিশিয়ান না, তাহলে কে গুরুত্বপূর্ণ? মানে নিশ্চয়ই প্রফেসর ইউনুস। প্রফেসর ইউনুস। তাইলে ফখরুদ্দিন সাহেব 111 দিয়ে 2 বছর ছিল, তার পাশে সেনাপ্রধান ছিল না মইনু আহমেদ? মাটি কাঁপছে না? তাই এখন ইউনুস সাহেবের পাশে বর্তমান সেনাপ্রধান আছে না, মাটি কাঁপে না কেন? ঘাটতি আছে, কাঁপে না কেন আমার বুঝেন না আপনি আমারে? ফখরুদ্দিন আর ইউনুস দুইজনের মধ্যে কোয়ালিফাইড কে? ইউনুস। ফখরুদ্দিনের পাশে ছিল মইনু আহমেদ, যেই মেজর, যেই আর্মি চিফ নিয়ে অনেক রকমের প্রোপাগান্ডা আছে, অনেক রকমের কথা আছে, তখনও তো মাটি কাঁপছে। আর যে সেনা প্রধান এত বড় একটা দায়িত্ব পালন করে বলল যে আমি আপনাদের দায়িত্ব নিলাম, প্রতিটা হত্যার বিচার হবে, সেও তো ইউনুসের পাশে আছে, মাটি কাঁপে না কেন? ব্যর্থতা যায় দুইজনের তেলে। মইনু আহমেদ যে রোল প্লে করছে সেই রোল নিশ্চয়ই প্লে করছেন না। তা নাহলে দুইজন লোক আপনি আলাদা করেন, ফখরুদ্দিন আর ইউনুস। ইউনুস সুপার কোয়ালিফাইড ইন অল রেসপেক্ট। ফখরুদ্দিন সাহেবের হাত কাঁপতো, কথা বলতে পারতো না। তার পাশে যে জেনারেল ছিল, এই পাশে একজন জেনারেল আছে, তখন মাটি কাঁপতো, এখন কাঁপে না। সিম্পল। তার মানে তাদের মধ্যে ইউনিটিতে ঘাটতি আছে। ঘাটতি কোন? আপনি আর এরপরে যদি বলতে হয় আপনার, আর তো কিছু করার নাই। তারপরেও তো আমাদের আশাবাদী থাকতে হবে। আপনি আশা না করছে কি? জি, না, আপনি আশাবাদী করতে আমরা না, প্রত্যাশা করি আসলে এই সংকট কেটে যাবে। ধন্যবাদ আবু হেনা রাজ্জাকি ভাই আপনাকে। প্রিয় দর্শক, আসলে সংকট যত ঘনীভূত হবে, সমাধান তত কাছাকাছি চলে আসে। সেই চিরাচরিত বাংলা মিথ, এই মিথের পথ ধরেই আমরা এগিয়ে যেতে চাই, আমরা আশাবাদী থাকতে চাই। নিশ্চয়ই দ্রুত সময়ের মধ্যে আমরা কাঙ্ক্ষিত সমাধানের পথ পেয়ে যাব এবং আমরা আসলে আবারও গণতন্ত্রের যে যাত্রা, যে লক্ষ্য নিয়ে আসলে আমাদের শহীদরা তাদের বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল, তাদের সেই লক্ষ্য এবং স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা অবশ্যই পারব। এবং আমাদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্য আসলে কোনো ষড়যন্ত্র, কোনো বাধা সেই ঐক্য ভাঙতে পারবে না। আমাদের ঐক্য আরও ইস্পাত দৃঢ় হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।